তো আগের ক্লাসে আমরা পিরিয়ডিক টেবিলের যে আগের ক্লাসগুলো করেছিলাম সেখানে আমরা টোটাল পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটা টোটাল কনসেপ্ট হয়েছিল আমাদের। তো আজকে যে ব্যাপারটাকে আমরা জানবো, আগের যে ভিডিওগুলো আমি যেগুলো দিয়েছি বা দেওয়া হয়েছে যেগুলো, সেগুলো তোমরা দেখেছো। সেখানে টোটাল পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটা কনসেপ্ট দেওয়া হয়েছে। তো আজকে আমরা যে পিরিয়ডিক প্রপার্টিগুলো সেগুলো এক একটাকে ধরে আলোচনা করব, কেমন? আর আমরা জানি যে মডার্ন পিরিয়ডিক টেবিলে পিরিয়ডিক প্রপার্টি যেগুলো আছে সেগুলো অ্যাটমিক নাম্বার ওয়াইজ পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়। তাহলে সেই অ্যাটমিক নাম্বার ওয়াইজ পিরিয়ডিক প্রপার্টিসগুলো কীরকমভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো হচ্ছে আজকের আমরা ভিডিওতে জানবো। আর তার মধ্যে যে পিরিয়ডিক প্রপার্টিগুলো আছে সেই পিরিয়ডিক প্রপার্টিগুলোর মধ্যে অ্যাটমিক রেডিয়াই আছে, আয়োনাইজেশন পোটেনশিয়াল আছে, ইলেকট্রোনেগেটিভিটি আছে, এইগুলো যেগুলো আছে এগুলো এক একটা করে ধরে ধরে জানবো। তো আজকে আমরা যেটা জানবো যে অ্যাটমিক রেডিয়াই কেমনভাবে পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিলের যেটা আছে অ্যালং দ্য গ্রুপ, অ্যালং দ্য পিরিয়ড, এরকমভাবে কীভাবে এলিমেন্ট টু এলিমেন্ট চেঞ্জ হচ্ছে সেগুলো হচ্ছে আমরা কিন্তু আজকের ভিডিওতে জানবো। তাহলে আজকে আমরা যেটা লিখবো যে অ্যাটমিক রেডিয়াই হচ্ছে আমাদের অ্যাটমিক রেডিয়াই, যেটা হচ্ছে এটা হচ্ছে আজকের আমাদের টপিক। কিভাবে চেঞ্জ হচ্ছে পিরিয়ডিক্যালি, কিভাবে কোনখান থেকে কোন দিকে গেলে বাড়ছে বা কমছে সেগুলো আমরা এটাকে জানবো। তো অ্যাটমিক রেডিয়াই যখন বলবো, রেডিয়াই বলতে আমরা জানি একটা সার্কেল, একটা যে কোনো যদি সার্কেল নিই সেই সার্কেলের এটা হচ্ছে কেন্দ্র থেকে যে পরিধির দূরত্ব সেটাই হচ্ছে ব্যাস, আর দিয়ে ডিনোট করি। ব্যাস অর্থাৎ ব্যাসার্ধ, ব্যাসের অর্ধ সেটাই হচ্ছে ব্যাস অর্থে টোটালটা। সেই ব্যাসের অর্ধেকটা ব্যাস যেটা আর দিয়ে ডিনোট করি সেটাই হচ্ছে ব্যাসার্ধ। সেটা আমরা জানি, আমরা যখন জিওমেট্রি পড়েছি 9, 10 বা তারও নিচে, তখন আমরা জানি। তো এক্ষেত্রে যদি এটাকে আমরা নিউক্লিয়াস ধরি এবং যদি তার চারিদিকে ইলেকট্রনগুলো এরকমভাবে সার্কুলার ওয়েতে ঘুরছে, যদি মুভ করছে এরকম যদি ভেবে নিই, তাহলে এই কেন্দ্র থেকে পরিধির যে ডিস্টেন্স সেটাই হচ্ছে অ্যাটমিক রেডিয়াই, বা সেটা কি আমরা বলবো কি অ্যাটমিক রেডিয়াই বা ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রনের যে পরিধিটা আছে সেটার মধ্যে। ঠিক আছে, তো এইটাকে আমাদেরকে বার করতে হবে। আরটাই হচ্ছে আমাদের অ্যাটমিক রেডিয়াই। ঠিক আছে, এটা হচ্ছে একটা জেনারেল কনসেপ্ট হলো। এখন তাহলে তো আমরা যে কোনো একটা এলিমেন্ট নিতাম, তার কেন্দ্রে যে আছে পজিটিভ চার্জ এবং বাইরে নেগেটিভ ইলেকট্রনগুলো ঘুরছে, তাদের থেকে যে ডিস্টেন্সটা সেটা বার করে নিলেই হয়ে যেত। কিন্তু ব্যাপারটা যদি অত সোজা হতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত। কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের এই যে এইখানে পরিধিতে যে ইলেকট্রনটাকে আমি এখানে রেখেছি, আদৌ কি ইলেকট্রনটা এক জায়গায় স্থির থাকে? কোনো একটা অ্যাটম যখন আমরা কনসিডার করছি, সেই অ্যাটমের কি হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো মুভ করছে কন্টিনিউয়াসলি। তাহলে যদি আমরা একটা ইলেকট্রনকে কনসিডার করে তার এখান থেকে রেডিয়াস কি বার করতে পারবো না, কারণ কি সেটা তো ইলেকট্রনগুলো মুভ করছে কন্টিনিউয়াসলি। তাহলে একটা ইলেকট্রনকে রেখে তার সাপেক্ষে আমি কিন্তু রেডিয়াস বার করতে পারবো না। তাই জন্য আমরা কি করব না, বন্ডেড ফর্মে কনসিডার করব। বন্ডেড ফর্মে বলতে কি, যখন মানে যদি আমরা কোনো একটা বন্ড ফর্ম করে দিই, তার রেসপেক্টে আমি যদি অ্যাটমিক রেডিয়াসটা মেজার করি, তখন আমরা কিন্তু অ্যাটমিক রেডিয়াসটা ঠিকঠাক পাবো। তাই অ্যাটমিক রেডিয়াস যখন বার করব তখন কিন্তু বন্ডেড ফর্মে মেজার করব। ঠিক আছে, তাহলে সেটা যখন করতে যাচ্ছি তখন দেখব যে আমাদের 3 ধরনের অ্যাটমিক রেডিয়াই পাই। কি না, একটা হচ্ছে কোভ্যালেন্ট, একটা মেটালিক, আর একটা ভ্যান ডার ওয়াল। ঠিক আছে, কোভ্যালেন্ট বা সমযোজী ব্যাসার্ধ, কোভ্যালেন্ট রেডিয়াই, আর একটা হচ্ছে মেটালিক রেডিয়াই, আর একটা কি না ভ্যান ডার ওয়াল রেডিয়াই। ঠিক আছে, এই 3 ধরনের আমরা রেডিয়াই কল্পনা করব বা এই 3 ধরনের রেডিয়াস পড়ব।
এই চ্যাপ্টারে, এবং আরও যেটা আছে এটা ছাড়া সেটা হচ্ছে আয়নিক রেডিয়াস, সেটা আমরা শেষে জানবো। তো এখন এই 3 ধরনের কেন অ্যাটমিক রেডিয়াসকে আমরা এরকমভাবে করলাম সেটা আমি বলেছি। আর এর আগে অ্যাটমিক রেডিয়াসের যে ইউনিট আছে সেটা একটু জেনে নেবো। অ্যাটমিক রেডিয়াসের ইউনিট কী কী? না, আমরা অ্যাংস্ট্রম বলতে পারি, পিকোমিটার বলতে পারি, ন্যানোমিটার বলতে পারি, ন্যানোমিটার বলতে পারি, হ্যাঁ, পিকোমিটার বলতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাটমিক রেডিয়াসের ইউনিট। তো এগুলো জেনারেল কনসেপ্ট আমি একটু বলে দিই। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত? 10⁻⁻8 সেন্টিমিটার। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻10 মিটার। এগুলো তোমরা জানো। আর 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার? 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁹ মিটার। আবার হচ্ছে 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻16 মিটার। কেমন? এগুলো হচ্ছে এই জেনারেল এই অ্যাংস্ট্রম, ন্যানোমিটার, পিকোমিটার, এগুলো হচ্ছে কি অ্যাটমিক রেডিয়ার ইউনিট। এগুলো বাকি যেগুলো এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। এবার কি করব? এবার হচ্ছে এক একটাকে নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা লিখব সেটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াই, ঠিক আছে? কোভ্যালেন্ট রেডিয়াই। তো প্রথমে আমরা কি করব? কোভ্যালেন্ট রেডিয়াই। কোভ্যালেন্ট রেডিয়াই যখন পড়বো বা কোভ্যালেন্ট রেডিয়াইকে যখন বার করব, তখন কোভ্যালেন্ট বন্ড কিভাবে ফর্ম হয় আমরা দেখব। কোভ্যালেন্ট আমরা যখন বন্ডিং যখন পড়বো আমরা, কেমিক্যাল বন্ডিং, তখন কিন্তু কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, এগুলো ডিটেলস ওখানে পড়বো। তো এখানে কোভ্যালেন্ট বন্ড আমরা জানি কি, হ্যাঁ, শেয়ার করে বন্ডটা ফর্ম হয়, ঠিক আছে? কি হয় না, বন্ড ফর্ম কী করে হয়? শেয়ার করে বন্ড ফর্ম হয়। এই যে দেখো, এই জায়গাটা শেয়ার হয়েছে, তাহলে এইখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াস আছে, তাহলে এই জায়গাটা শেয়ার হয়েছে দুজনের মধ্যে। যেমন ধরো কোভ্যালেন্ট মলিকুল আমরা যদি দেখি কি না, নাইট্রোজেন, হাইড্রোজেন, H2, তাহলে দুটো নাইট্রোজেন, আমি এখানে এ দুটোই ধরছি, দুটো হোমো মলিকুলার ক্ষেত্রে হচ্ছে। হোমো মলিকুল মানে কি দুজনই সেম। যেমন নাইট্রোজেন, এগুলো হচ্ছে কি হোমো মলিকুল, ঠিক আছে? হোমো মলিকুলার, কেমন? তাহলে এদের দুজনের ক্ষেত্রে কি হচ্ছে না, দেখো দুটোই এখানে যদি একটা নাইট্রোজেন অ্যাটম, এটাও একটা নাইট্রোজেন অ্যাটম, দুজনে শেয়ার করেছে, শেয়ার করে একটা বন্ড ফর্ম করেছে। তাহলে এদের আমি রেডিয়াসটা বার করব। রেডিয়াস কিভাবে বার করব? এখানে শেয়ার করেছে, শেয়ার করে বন্ড ফর্ম করেছে, তাহলে এইটা হচ্ছে টোটাল দুজনের মধ্যে ডিস্টেন্স, এটা হচ্ছে বন্ড লেন্থ। মানে এটাকে যদি টোটালটাকে আমি যদি বলি, ভালো করে শুনবে, এটা অতটাও জটিল না, এ এটা হচ্ছে বন্ড ডিস্টেন্স, বন্ড লেন্থ, ঠিক আছে? এই দুটো হচ্ছে এই দুজনের মধ্যে যে দূরত্ব সেন্টার বা নিউক্লিয়াসের মধ্যে, সেটা হচ্ছে বন্ড লেন্থ DA, ঠিক আছে? এখন যদি রেডিয়াস বার করি, রেডিয়াস বলতে R ইজ ইকুয়াল টু এইটার যদি হাফ করে দিই, ঠিক আছে? এটা যদি হাফ করে দিই তাহলে সেটা কি হবে? রেডিয়াস হবে। তার মানে এই জায়গাটা আবার এই জায়গাটা, এটা হচ্ছে রেডিয়াস। তার মানে কি DA/2, এটা হয়ে গেল কোভ্যালেন্ট রেডিয়াস। কেমন? তাহলে বোঝা গেল জিনিসটা। এটা হচ্ছে কি, তাহলে কোভ্যালেন্ট রেডিয়াসের ক্ষেত্রে আমরা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলাম এবং তার যে বন্ড লেন্থটা পেলাম সেটার হাফ করে দিলাম, সেটাই কোভ্যালেন্ট রেডিয়াস হয়ে গেল, ঠিক আছে? এটা আমরা জেনারেলি কি করলাম না, হোমো মলিকুলারের ক্ষেত্রে, হোমো মলিকুলার বলতে কি না, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এগুলোর ক্ষেত্রে যেখানে দুটো মলিকুলই সেম, যেমন N2, দুটো নাইট্রোজেন, N2H2, এদের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা হেটারো অ্যাটমের ক্ষেত্রে করি তখন কিন্তু একটু চেঞ্জ হবে, কনসেপ্টটা একই ধরনের থাকবে, জাস্ট এটা আমি রাখছি। হেটারো অ্যাটমের ক্ষেত্রে কি হয়, দুটো সেম হবে না। সেম হবে না বলতে কি, সেম হবে না বলতে ধরো এটা হচ্ছে, আমরা হেটারো অ্যাটম কি কেমন, হেটারো অ্যাটমের এক্সাম্পল যদি নিই কি পাবো? হেটারো অ্যাটম, হেটারো মলিকুল কি পাবো? HCl পাই, CH4 পাই,
NH3 পাই, যেগুলো সমযোজী বন্ধন, ঠিক আছে, H2O পাই, ঠিক আছে, এগুলো হচ্ছে কি সব সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। তাহলে এদের ক্ষেত্রে হেটারো অ্যাটম বলতে দুটো অ্যাটমই কিন্তু আলাদা। দেখো এখানে একটা কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন আছে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে নিশ্চয়ই দুটো অ্যাটম সেম হবে না, একটা ছোট হবে একটা বড় হবে। অ্যাটমিক সাইজের তো পার্থক্য থাকবেই, যেটা আমি আগেই বলেছিলাম যে কোন দিকে এই লেফট টু রাইট গেলে সাইজ বাড়ে বা এদিকে গেলে কমে, ডাউন দ্য গ্রুপ কী হয়, এদিকে গেলে সাইজ বাড়ে, ওদিকে গেলে সাইজ কমে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে সাইজের একটা ডিফারেন্স দেখা যাবে। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াসটা কেমন হবে, আর ইজ ইকুয়াল টু, এটা যদি এ বলি এটা বি বলি, এটার ডিস্টেন্সটা হচ্ছে ডি এ বি। তাহলে এটা লিখতে পারি আমি, এটা লিখতে পারি ডি এ বি ইজ ইকুয়াল টু আর এ প্লাস আর বি, ঠিক আছে। মানে এই এর যে রেডিয়াস এবং এর রেডিয়াস সেটা যদি যোগ করি তাহলে এদের বন্ড ডিস্টেন্স পেয়ে যাব, বা যদি দুটোর একটার জানা থাকে বন্ড ডিস্টেন্স জানা থাকে, আমরা অলরেডি যে কোনো একটা জানা থাকলে অন্যটা বার করতে পারবো, ঠিক আছে। এটা হয়ে গেল কি কোভ্যালেন্ট রেডিয়াস। মেন কথা যেটা মনে রাখবে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে। কোভ্যালেন্ট মানে কি শেয়ারিং, একটা দুজনেই কিন্তু শেয়ার করছে, ইলেকট্রনটাকে শেয়ার করছে। আমার একটা আছে, ওর একটা আছে, দুজনে মিলে কি করব না শেয়ার করে একটা বন্ড ফর্ম করব, ঠিক আছে। এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের, আমরা যখন কেমিক্যাল বন্ডিং পড়বো, আয়নিক বন্ডিং পড়বো, মেটালিক বন্ডিং পড়বো, যখন বন্ডিং কেমিক্যাল বন্ডিং যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা কিন্তু ডিটেলস এইগুলো দিয়ে জানবো। তাহলে আমরা আপাতত এইটুকু জেনে রাখি কোভ্যালেন্ট বন্ড কী করে হচ্ছে এবং এর রেডিয়াসটা এটা, ঠিক আছে, বোঝা গেল। এবার আসবো, এবারে বলি একটা এখানে কনসেপ্ট আছে। ধরো এটা হচ্ছে CH4 এর ক্ষেত্রে এটা হলো, ঠিক আছে, এটা হচ্ছে CH4, ঠিক আছে। এইবারে যদি আমি HCl এর ক্ষেত্রে বার করি, HCl ডিফারেন্সটা দেখো ভালো করে বুঝো, HCl এর ক্ষেত্রে যদি বার করি আমি, HCl এর ক্ষেত্রে যদি বলি HCl এর ক্ষেত্রে কি হবে, ক্লোরিনের দেখো ক্লোরিন হচ্ছে কোথায় আছে, এইখানে আছে ক্লোরিন, ঠিক আছে, আর হাইড্রোজেন হচ্ছে এখানে। তাহলে এদের দুজনের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স কিন্তু অনেক বেশি, মানে ক্লোরিন এদিকে যত যাবে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, আমরা যখন পরে যখন জানবো ইলেকট্রোনেগেটিভিটি ডিটেলসে পড়বো তখন দেখবো এদের দুজনের কি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স প্রচুর, যে কার্বন এবং হাইড্রোজেনের থেকে, এই কার্বন এবং হাইড্রোজেন CH4 তাদের থেকে। এখানে যেটা আছে কার্বন হাইড্রোজেন, এদের যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কার্বন এবং হাইড্রোজেনের, কার্বন তো এখানে আছে, ঠিক আছে, তাই ক্লোরিনের আর হাইড্রোজেনের অনেক বেশি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় অ্যাট্রাকশন বেশি হবে, নেগেটিভ চার্জ যদি বেশি থাকে অ্যাট্রাকশন বেশি হবে, অ্যাট্রাকশন বেশি হলে কী হবে, এরা ভিতরের দিকে ঢুকে যাবে মনটা আরও, এই যতটা ছিল এই ততটা কী হবে, এটা যদি আমি CH4 এর যদি করে থাকি, এর ক্ষেত্রে কী হবে, এটা এখানে ক্লোরিন চলে আসবে, এখানে হাইড্রোজেন চলে আসবে, আরও ভিতরের দিকে চলে আসবে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অ্যাট্রাকশন বেশি হবে, ঠিক আছে। তাহলে কী হবে সেক্ষেত্রে বন্ড ডিস্টেন্সটা আরও ছোট হয়ে যাবে, এখানের ক্ষেত্রে যে রেডিয়াস পাচ্ছিলাম তার থেকে আরও বেশি ছোট হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কনসেপ্ট, এটা তোমাদেরকে বলে রাখলাম। এবার তাহলে এবার আসবো কি না মেটালিক বন্ডের ক্ষেত্রে, কোভ্যালেন্ট রেডিয়াই হয়ে গেল, এবার মেটালিক রেডিয়াই। মেনলি কোভ্যালেন্ট রেডিয়াই যেটা আছে, কোভ্যালেন্ট রেডিয়াই আমি আরেকবার বলে দিই, কোভ্যালেন্ট রেডিয়াই যেটা আছে, তাহলে কোভ্যালেন্ট রেডিয়াইয়ের ক্ষেত্রে আমরা কি পেলাম, রেডিয়াইয়ের ক্ষেত্রে যেটা পেলাম, একটা মলিকুল তাদের দুজনের ডিস্টেন্স এটা, তাহলে DA/2, এটা হচ্ছে কি রেডিয়াস, এটা লিখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াই। এবার আসি, এটা জেনারেলি কি কোভ্যালেন্ট রেডিয়াই কাদের ক্ষেত্রে করা হয় না, যেগুলো নন মেটালিক এলিমেন্ট, ঠিক আছে, যেগুলো নন জেনারেলি আর কি নন মেটালের ক্ষেত্রে, নন মেটালের ক্ষেত্রে করা হয়। এবার আসবো কি মেটালিক রেডিয়াই, ঠিক আছে। এই মেটালিক রেডিয়াই দেখব,
মেটালিক রেডিয়ারের ক্ষেত্রে কি দেখব না, মেটাল কোন কোন যেগুলো মেটাল আমরা কোন কোন কী মেটাল আমরা জানি না, লিথিয়াম এইদিকে যেগুলো আছে সেগুলো এটা আমি আগের ভিডিওতে বলেছি যে কোনগুলো মেটাল কোনগুলো নন মেটাল, ধাতব ক্যারেক্টার অধাতব ক্যারেক্টার, সেগুলো কোন দিকে বাড়ে কোন দিকে কমে, এগুলো কিন্তু ডিটেলস আগের ভিডিওতে বলা আছে। তো মেটালিক রেডিয়ারের ক্ষেত্রে কি করব, যেগুলো মেটাল, মেটাল বলতে কি যেমন ধরো সোডিয়াম, সোডিয়াম হচ্ছে মেটাল, ক্যালসিয়াম মেটাল, পটাশিয়াম মেটাল, এরা কী করে থাকবে, এরা হচ্ছে তো ওই রকম কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে না, এরা হচ্ছে মেটালিক বন্ড ফর্ম করে। যখন আমরা 12-এর একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে সলিডের ক্ষেত্রে আমরা দেখব, তখন আমরা ডিটেলসে পড়বো, ওখানে মেটালগুলো হচ্ছে কি না ল্যাটিস ফর্ম করে থাকে। ল্যাটিস ফর্ম করে থাকে বলতে কি, ধরো একটা সোডিয়াম বিট নিয়েছি, ঠিক আছে, সেইটা সোডিয়াম বিট, সোডিয়ামের মধ্যে এর মধ্যে সোডিয়ামগুলো কেমনভাবে থাকবে, এইগুলো কি করে থাকবে, ল্যাটিস ফর্ম করে থাকবে, ঠিক আছে, এই যে এখানে ল্যাটিস ফর্ম করছে, আবার এদের সঙ্গে এটা ল্যাটিস ফর্ম করে থাকছে, তো এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা সিম্পল কিউবিক সিস্টেম পাবো, বিসিসি পাবো, এফসিসি পাবো, এগুলো সব 12-এ, বডি সেন্টার কিউব, ফেস সেন্টার কিউব, এগুলো সব কিন্তু 12-এ পাওয়া যাবে। আপাতত এখানে জেনে রাখো এগুলো হচ্ছে মেটালের মধ্যে যে বন্ড, মেটালের মধ্যে এই যদি আমরা একটা সোডিয়াম বিট নিই, তার মধ্যে যে সোডিয়ামগুলো এরকমভাবে থাকে, ল্যাটিস হিসেবে থাকে, তাহলে এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স সেটাই হবে মেটালিক রেডিয়াস, বন্ড ডিস্টেন্স। এইটাকে যদি আমি সোডিয়াম বলি, এটা একটা সোডিয়াম, ঠিক আছে, এটা একটা সোডিয়াম, তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স, তাহলে Na/2 এটা হয়ে গেল কি মেটালিক রেডিয়াস, কেমন, তাহলে এইটা হয়ে গেল কি, এটাকে যদি আমি ভাগ করে দিই, এটাকে যদি আমি দেখি মানে DNA এটা হচ্ছে DNA মানে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা /2 মানে এটা যদি পেয়ে যাই, সেটাই হয়ে গেল কি মেটালিক রেডিয়াস। তাহলে বোঝা গেল মেটালিক রেডিয়াসকে, এটা হচ্ছে কি, এটা নন মেটালের ক্ষেত্রে বলেছিলাম, মেটালিক রেডিয়াস ফর মেটালের জন্য, ঠিক আছে। এবার আসবো কি, তাহলে মেটালিক রেডিয়াসে কি পেলাম, মেটালিক রেডিয়াসে আমি এখানে একবার লিখে দিই, মেটালিক রেডিয়াসে কি পেলাম না, এটা এরকমভাবে থাকবে, এটা এরকমভাবে থাকবে, তো এই দুজনের মধ্যে যে ডিস্টেন্স, তাহলে রেডিয়াস ইজিক্যাল টু কী হবে, DA, এটা যদি A হয়, এটা A হয়, ঠিক আছে, তাহলে DA/2, ঠিক আছে। দেখো এখানে দুটোর মধ্যে, এটা ফর মেটালের জন্য, দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো, এখানে কিন্তু শেয়ার হয়েছে, এখানে শেয়ার হচ্ছে না, ঠিক আছে, বোঝা গেল। এবার যেটা আসবো, এরপর যেটা আসবো সেটা হচ্ছে কি ভ্যান ডার ওয়াল রেডিয়াস। ভ্যান ডার ওয়াল রেডিয়াই জিনিসটা কি, ভ্যান ডার ওয়াল রেডিয়াল হচ্ছে কি, যে একটা অ্যাট্রাকশন, ভ্যান ডার ওয়াল যে মলিকুলগুলো ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশনের মধ্য দিয়ে বা ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনের মধ্য দ্বারা আবদ্ধ থাকে, সেক্ষেত্রে কি করি আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস, সেগুলোকে সেই কম্পাউন্ডগুলোর জন্য আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস বার করব, ঠিক আছে। যেমন ধরো যেগুলো মলিকুল ফর্ম করে না জেনারেলি, যেমন কি না ধরো নোবেল গ্যাসের ক্ষেত্রে হিলিয়াম, এই যে এগুলো কি সাধারণত এক পারমাণুক হয়, দ্বিপরমাণুক হয় না, তাই তো, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, এদের ক্ষেত্রে কি করব না, আমি যদি বাজার থেকে বলি যে এক বস্তা হিলিয়াম নিয়ে আসি, তাহলে হিলিয়াম নিয়ে এলাম বাজার থেকে, এক বস্তা হিলিয়াম নিয়ে সেখানে রাখলাম একটা বিকারের মধ্যে, ঠিক আছে, রেখে, তো হিলিয়ামগুলো তো অলরেডি স্টেবিল, ওই হিলিয়াম, নিয়ন, আর্গন অলরেডি এদের আউটার মোস্ট অরবিটালে ফুলফিল থাকে মানে ইলেকট্রন, তাই এরা কিন্তু খুব একটা কাউকে দিতেও চায় না, নিতেও চায় না, ঠিক আছে, তাহলে এরা জেনারেলি বন্ড ফর্ম করবে না কারোর সঙ্গে, তাই এরা কি করবে, এখানে ধরো একটা হিলিয়াম আছে, এখানে একটা হিলিয়াম আছে, এখানে একটা হিলিয়াম আছে, এখানে এক বস্তা যে হিলিয়ামটা বাজার থেকে নিয়ে এলাম আর কি, তার মধ্যে আমরা দেখতে পাবো এরকমভাবে আছে, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স আছে,
সেটাই কি না ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। এই যে এদের মধ্যে আছে, আবার এর মধ্যে আছে, আবার এর মধ্যে আছে, এখানে অনেক যত মলিকুল আছে তাদের সবার মধ্যে কি হচ্ছে না একটা অ্যাট্রাকশন ফোর্স আছে, যেটাকে আমরা কি বলবো না ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, এই এদের এই সব মলিকুলগুলোর যদি আমি রেডিয়াস বার করি সেটাই হবে ভ্যান ডার ওয়াল রেডিয়াস। শুধুমাত্র এগুলো এক পরমাণুকের ক্ষেত্রে নয়, যদি আমরা দ্বিপরমাণুর ক্ষেত্রে দেখি যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখি N2 এটা, আবার একটা N2, আবার একটা N2, ঠিক আছে। তাহলে এদের মধ্যেও কিন্তু অ্যাট্রাকশন হবে, এখানে অ্যাট্রাকশন হবে, এদের মধ্যে অ্যাট্রাকশন হবে, এদের মধ্যে হবে, ঠিক আছে। তাহলে এরা কিন্তু সবাই এক একজনের প্রতি একটা কী হবে অ্যাট্রাকশন, তবেই তো একটা আমরা যখন নাইট্রোজেনের সিলিন্ডার বলি সেখানে তো নাইট্রোজেন কি সব একদম N4 N5 N6 করে থাকে কি থাকে না, N2 একটা সবার মধ্যে কী হয় অ্যাট্রাকশন থাকে, ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। তাহলে এদের যখন আমরা কি করব রেডিয়াস বার করব তখন কিভাবে বার করব, দেখো এদের যখন আমরা রেডিয়াস বার করব তখন এদের যে টোটাল ডিস্টেন্সটা, ধরো এদের যে টোটাল ডিস্টেন্সটা হবে এটা, ঠিক আছে, একটা হিলিয়াম, একটা হিলিয়াম, এদের দুজনের মধ্যে আমি এটা ডি টোটাল ডিস্টেন্স হিলিয়াম, তাহলে এইটা বাই যদি 2 করি সেটাই হবে কি না ভ্যান ডার ওয়াল রেডিয়াস। তাহলে আর ইকুয়াল টু আমি বলতে পারি ডি যেটা বন্ড লেন্থ পাবো তার বাই 2 সেটাই হবে কি ভ্যান ডার ওয়াল রেডিয়াস। বোঝা গেছে? দেখো এবারে তাহলে এই জিনিসটা দেখো, এবারে একটা জেনারেল আমি সবগুলোই লেখা আছে, এটা জেনারেলি যেগুলো বন্ড ফর্ম করেন না বা জেনারেলি এগুলো হচ্ছে যে নোবেল গ্যাসের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। তো এবারে যদি আমি তিনটে পিকচারকে যদি একসঙ্গে কনসিডার করি, তিনটে পিকচারকে দেখো, এটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট রেডিয়াই, এটা হচ্ছে মেটালিক রেডিয়াই, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াই, ঠিক আছে। তো এই তিনটেকে যদি আমরা কনসিডার করি একসঙ্গে আমরা বলতে পারবো যে কোন রেডিয়াসটা সব থেকে বড়, তাই না। এখানে দেখো ভ্যান ডার ওয়াল রেডিয়াসের ক্ষেত্রে কি হচ্ছে, একজন কলকাতায় আছে একজন মধুপুরে আছে, দুজনের মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে, ঠিক আছে, মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ, ঠিক আছে। তাহলে এই দেখো এদের অ্যাট্রাকশন আছে কিন্তু ডিস্টেন্সটা, কলকাতা মধুপুর যারা ছোটো থেকে গল্প পড়েছো তো কলকাতা মধুপুর যে কোনো অঙ্কই কলকাতা মধুপুর দিত, ঠিক আছে। তো এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটাকে যখন আমরা ধরছি তার মানে কি এটা হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, ঠিক আছে। দুজনের মধ্যে দেখো কোথায় কে বসে আছে তাদের মধ্যে অ্যাট্রাকশন আছে, ঠিক আছে। আবার দেখো মেটালিকের ক্ষেত্রে কি হচ্ছে বলো তো, একটু কাছাকাছি এলো, হাত পাত ধরলো, ধরে একটু একসঙ্গে পথ চলা এরকম আর কি, হাঁটা এরকম। তো এদের ক্ষেত্রে কি হচ্ছে একটু কাছে এলো, ঠিক আছে। এটা কোভ্যালেন্ট রেডিয়ারের ক্ষেত্রে কি হলো না একদম ওভারল্যাপ হয়ে গেল। ওভারল্যাপ বলতে কি ওই একদম 4 হাত যখন এক করে দিচ্ছে বুঝতেই পারছো, তখন সেটা কি না কোভ্যালেন্ট রেডিয়াই, কেমন। তো এদের ক্ষেত্রে তাহলে যদি বলি যে কোন রেডিয়াসটা সব থেকে বড় তাহলে সেটা বুঝতে পারবো কি ভ্যান ডার ওয়াল রেডিয়াস, কেমন। তাহলে ভ্যান ডার ওয়াল রেডিয়াস আমি এরকমভাবে লিখতে পারি, ভ্যান ডার ওয়াল রেডিয়াই greater than metallic radii greater than covalent radii। বোঝা গেছে কোন রেডিয়াসটা বড় হবে সেটা বোঝা গেছে এখান থেকে, এই পিকচারটা দেখেই বুঝতে পারছি, ঠিক আছে। দেখো কোথায় এইখান থেকে এই দুটো যদি বন্ড ডিস্টেন্সটা হয় তার হাফ কোনটা হবে, আবার এদের দুজনের মধ্যে এই দুজনের মধ্যে ওভারল্যাপ করছে, ঠিক আছে। তাহলে এই তিনটের মধ্যে ভ্যান ডার ওয়াল রেডিয়াই কিন্তু সব থেকে লংগেস্ট বড়, ঠিক আছে, এটা বোঝা গেল। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি না অ্যাটমিক রেডিয়াস পিরিয়ডিক্যালি বা পিরিয়ড ওয়াইজ কীরকমভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। অ্যাটমিক রেডিয়াস পিরিয়ড ওয়াইজ বা গ্রুপ ওয়াইজ কীরকমভাবে চেঞ্জ হয় সেটা দেখব। অ্যাটমিক রেডিয়াস
অ্যাটমিক রেডিয়াস পিরিয়ডিক্যালি বা পিরিয়ড ওয়াইজ বা গ্রুপ ওয়াইজ কীরকমভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। পিরিয়ড ওয়াইজ কীরকমভাবে চেঞ্জ হয়, দেখো উপর থেকে পিরিয়ড ওয়াইজ বলতে কি, আমরা যখন বাঁ দিক থেকে লেফট টু রাইট যাচ্ছি, ঠিক আছে, ধরো যে কোনো একটা আমি পিরিয়ড ধরছি, 4th পিরিয়ড ধরছি, তখন লেফট টু রাইট দেখব। আর যখন গ্রুপ ওয়াইজ দেখব প্রতিটা গ্রুপ ওয়াইজ, তাহলে অ্যাটমিক রেডিয়াস পিরিয়ড ওয়াইজ কীরকম চেঞ্জ হয়, গ্রুপ ওয়াইজ কীরকম চেঞ্জ হয় সেটা আমরা দেখব। দেখো পিরিয়ড ওয়াইজ যদি বলি, পিরিয়ডিক্যালি যদি বলি, কীরকমভাবে চেঞ্জ হয়, পিরিয়ডিক্যালি বলতে কি, এই যে পটাশিয়াম থেকে এদিকে যত যাচ্ছে, দেখো লেফট টু রাইট কি হচ্ছে আমাদের, লেফট টু রাইট প্রোটন নাম্বার বাড়ছে, ঠিক আছে, লেফট টু রাইট কি হচ্ছে, প্রোটন নাম্বার ইনক্রিজ করছে, মানে কি হচ্ছে, প্রোটন নাম্বার বাড়ছে মানে এখান থেকে মানে যেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বাড়ছে মানে সেটা প্রোটন নাম্বার বাড়বে, প্রোটন নাম্বার বাড়ছে মানে সেখানে কি হচ্ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, নিউক্লিয়াসের মধ্যে যে চার্জ আছে সেটা বাড়ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে মানে নিউক্লিয়ার চার্জ বাড়ছে, ঠিক আছে, নিউক্লিয়ার চার্জ যত বাড়ছে তত কি হচ্ছে, অ্যাট্রাকশন বাড়ছে, কাদের মধ্যে না, নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলোর মধ্যে অ্যাট্রাকশন বাড়ছে, অ্যাট্রাকশন যত বাড়বে তত কি হবে, আয়তনটা ছোট হবে। তাহলে লেফট টু রাইট আমরা যখন যাব পিরিয়ড ওয়াইজ, তখন কি হবে, বাঁ দিক থেকে যখন ডান দিকে যাচ্ছি তখন হচ্ছে যত অ্যাটমিক নাম্বার বাড়বে, নিউক্লিয়ার চার্জটা যত বাড়বে, তত অ্যাট্রাকশন বাড়বে, তত আমাদের কি হবে, সাইজটা ছোট হবে, ঠিক আছে, সাইজ ছোট হবে, কমে যাবে, সাইজ কী হবে, কমে যাবে। আবার যখন আমরা গ্রুপ ওয়াইজ দেখব, যে কোনো একটা গ্রুপ ওয়াইজ দেখব, যখন ওপর থেকে নিচের দিকে যাবো, ডাউন দ্য গ্রুপ, তখন কি হবে, তখন দেখতে পাবো কি না, সেল নাম্বার যত বাড়বে এন বাড়ছে মানে কি, দেখো এখানে হচ্ছে n = 1, এখানে হচ্ছে n = 2, এখানে n = 3, আমরা আগের ভিডিওতে বলেছি, এখানে n = 4, যত n বাড়বে তত কি হচ্ছে, সেল নাম্বার বাড়ছে মানে অটোমেটিক্যালি আয়তন বাড়বে, ঠিক আছে, তার মানে কি হচ্ছে, আয়তন যত গ্রুপে যদি দেখি আমরা কি হবে, গ্রুপে যখন দেখব তখন সেল নাম্বার কি হচ্ছে, বাড়ছে, মানে সাইজ কি হবে, ইনক্রিজ করবে, সেল নম্বর বাড়ছে মানে সাইজ ইনক্রিজ করবে, বোঝা গেল। তাহলে পিরিয়ড বরাবর কীরকম চেঞ্জ হচ্ছে, গ্রুপ বরাবর কীরকম চেঞ্জ হচ্ছে, এগুলো আমরা পেয়ে গেলাম। এবার যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে, তোমাদের যে মেল আইডি দেওয়া আছে এবং কমেন্ট আছে, কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে। এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কি, ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু একটা জেনারেল অ্যাটমিক সাইজ কীরকমভাবে চেঞ্জ হয় পিরিয়ডিক্যালি এবং গ্রুপ ওয়াইজ, সেগুলো আমরা পেলাম। এবার যেটা হবে না, ট্রানজিশন মেটালগুলোর ক্ষেত্রে কি হয় না, কীরকমভাবে চেঞ্জ হচ্ছে সাইজটা, সেটা আমরা দেখব। তাহলে অ্যাটমিক সাইজ, তাহলে আমরা কি লিখতে পারি এখানে হেডিংটা, অ্যাটমিক সাইজ ফর ট্রানজিশন এলিমেন্ট, ঠিক আছে, অ্যাটমিক সাইজ ফর ট্রানজিশন এলিমেন্টের জন্য কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা লিখব। দেখো ট্রানজিশন এলিমেন্ট কি আছে, আমরা ট্রানজিশন এলিমেন্ট আমরা বলেছি এখানে স্ক্যান্ডিয়াম থেকে আমাদের হচ্ছে জিঙ্ক অবধি, ঠিক আছে, যেগুলো ট্রানজিশন এলিমেন্ট বলে জানি। তাহলে সেগুলোর ক্ষেত্রে আমি যদি কনসিডার করি, কী রকম দেখতে পাবো, দেখো ভালো করে দেখবে, এখানে শুনবে। এদের যখন আমরা সাইজ কনসিডার করব তখন দুটো জিনিস কনসিডার করব। কি দুটো জিনিস, নাম্বার 1 হচ্ছে ইলেকট্রন রিপালশন,
আর একটা হচ্ছে কি নাম্বার 2 হচ্ছে নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ। তো এখন বলি যে এই দুটো কীরকমভাবে কাজ করছে। দুটো কীরকমভাবে কাজ করছে বলছে কি, এই ইলেকট্রন ইলেকট্রন রিপালশন যদি বেশি হয়, আউটার মোস্ট অরবিটালে যদি ইলেকট্রন বেশি চলে আসে, তখন কী হবে, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ যখন রিপালশন হবে এক কাছে, যখন অনেকগুলো ইলেকট্রন হয়ে যাবে, রিপালশন হলে কি হবে, এদের যে সাইজটা সেটা কি হবে, বড় হবে, সাইজ বাড়বে। আর নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে, নিউক্লিয়াসের মধ্যে কি আছে পজিটিভ চার্জ, সেই নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে তত কী হবে, অ্যাট্রাকশন হবে, আউটার মোস্ট অরবিটালকে তত শক্তভাবে টানবে নিজের কাছের দিকে, অ্যাট্রাকশন বেশি হবে, অ্যাট্রাকশন বেশি হলে কি হবে, সাইজ ছোট হবে। তাহলে একটার জন্যে আমরা পাচ্ছি সাইজ বাড়ছে, আর একটার জন্যে কমছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য দেখতে পাচ্ছি আমরা সাইজ কি হচ্ছে, বাড়ছে, আবার নিউক্লিয়ার চার্জের জন্য দেখতে পাচ্ছি সাইজ কমছে, ঠিক আছে। এবার আমরা ট্রানজিশন এলিমেন্টগুলোকে কনসিডার করছি এক একটা করে নিয়ে। ধরো প্রথমে হচ্ছে কি স্ক্যান্ডেনিয়াম। স্ক্যান্ডেনিয়ামের কত 21, ঠিক আছে। তার মানে এটা D1 এলিমেন্ট। D1 এলিমেন্ট মানে এদের যদি আমি ডিতে কত ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকতে পারে, 10টা। তাহলে এখানে কটা আছে, একটা। তাহলে একটা ইলেকট্রন আছে, এদের মধ্যে কি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন পাবো না। অটোমেটিক্যালি নিউক্লিয়ার চার্জটা কনসিডার হবে, এখানে চার্জ বাড়ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তাই জন্য দেখতে পাচ্ছি আমরা ক্যালসিয়ামের থেকে স্ক্যান্ডেনিয়ামের অ্যাটমিক সাইজ কি হয়, কম হয়। এরপরে যেটা দেখতে পাবো 22 আমরা কি নিচ্ছি, স্ক্যান্ডেনিয়াম টাইটানিয়াম, D2 এলিমেন্ট। এটা কি D2 এলিমেন্ট, টাইটানিয়াম হচ্ছে D2 এলিমেন্ট। তাহলে আমরা দেখতে পাবো এটার ক্ষেত্রে কি হয়, দুটো ইলেকট্রন আছে। তো দুটো ইলেকট্রন যেহেতু এখানে আছে, তাহলে এদের দেখো 10টা ইলেকট্রন থাকতে পারে, তবে আমাদের ইলেকট্রন মানে ইলেকট্রন ম্যাক্সিমাম হবে, সেক্ষেত্রে ইলেকট্রন রিপালশনটাকে আমরা ধরতে পারবো। যেখানে দুটো ইলেকট্রন আছে তুলনায় অনেকটা কম, তাই এখানে ইলেকট্রন রিপালশনটা এখানে কিন্তু ডমিনেট, মানে এখানে নিউক্লিয়ার চার্জটা ডমিনেট করবে ইলেকট্রন রিপালশনের উপরে, ঠিক আছে। তাই এখানে মানে নাম্বার 2 যে এফেক্ট, 2 নাম্বার এফেক্টটাকে আমরা কিন্তু ধরবো, এইটা হচ্ছে কাজ করবে, এটা এফেক্টিভ হবে। নাম্বার 2 যে এটা নিউক্লিয়ার চার্জ, তাহলে নিউক্লিয়ার চার্জের জন্য কি হয়, সাইজ কমে যায়। দেখো এখানে কিন্তু স্ক্যান্ডেনিয়ামের থেকে টাইটানিয়ামের সাইজ কম হবে, ঠিক আছে। আবার D3 হচ্ছে, আমি D3 বলতে কি ভ্যানাডিয়াম, D3 হচ্ছে কি ভ্যানাডিয়ামের কত, ভ্যানাডিয়ামের হচ্ছে 23, D3 মানে 3টে আছে, 3টে মানে দেখো এখানেও ইলেকট্রন রিপালশনটা অতটা বেশি এফেক্টিভ হবে না। এফেক্টিভ কোনটা হবে, নিউক্লিয়ার চার্জটা এফেক্টিভ হবে। তো নিউক্লিয়ার চার্জ এফেক্টিভ হলে কি হয়, সাইজ কমে যায়, তাই এখানেও কিন্তু সাইজটা কমবে। তাহলে আমরা যদি এটাকে একটা গ্রাফিক্যাল প্লট করে এই তিনটের ক্ষেত্রে, তাহলে দেখতে পাবো দেখো সাইজ কিন্তু কমেছে, ঠিক আছে। এটা যদি আমরা প্লট করি, এটা যদি আমরা সাইজ পাই, এদিকে যদি আমরা সাইজ পাই, ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে একটা, এখানে টাইটানিয়াম, এখানে স্ক্যান্ডেনিয়াম, ঠিক আছে। এবার হচ্ছে D4 এর ক্ষেত্রে, D4 বলতে কি, যেটা ক্রোমিয়াম বলি, D4 তো সাধারণত থাকে না, ওটা ফুলফিল হওয়ার জন্য কি হয়, D5 আমরা যেটা ক্রোমিয়াম এবং কোপারের ক্ষেত্রে যেটা এক্সেপশন পেয়েছিলাম, তাহলে D5 থাকে এখানে। তাহলে D5 এর ক্ষেত্রে দেখবো 5টা ইলেকট্রন ওখানে চলে যাচ্ছে। দেখো D5 এর ক্ষেত্রে বলি আমরা, এখানে D5 লিখছি, D5 এর ক্ষেত্রে কি হয়, D5 মানে কি এখানে 5টা ইলেকট্রন চলে যায়, ঠিক আছে। D5 এর ক্ষেত্রে কি হয়, 5টা ইলেকট্রন মানে 1 2 3 4 5। দেখো এদের কি হবে, এখানে যেটা 3টে ইলেকট্রন ছিল, একটা ছিল, দুটো ছিল, 3টে ছিল, এদের যে ইলেকট্রন রিপালশন, আর এদের কিন্তু 5টা ইলেকট্রন থাকলে এখানে কিন্তু নাম্বার 1 ইলেকট্রন রিপালশনটাও কিন্তু কার্যকরী হবে। তার মানে কি হচ্ছে, এখানে নাম্বার 1 এফেক্টিভ হচ্ছে, আবার নাম্বার 2 সাইজ, যেটা নিউক্লিয়ার চার্জ সেটাও বাড়ছে। তার জন্য এখানে যে জিনিসটা হচ্ছে সেটা কি হচ্ছে না, ইলেকট্রন রিপালশনের জন্য সাইজ যতটা বাড়ছে, ইলেকট্রন রিপালশনটা কিন্তু দেখো আস্তে আস্তে বাড়ছে, এগুলো তো ছিল না। আর যত ইলেকট্রন বাড়ছে তত ইলেকট্রন রিপালশন বাড়ছে। তো ইলেকট্রন রিপালশনের জন্য সাইজটা যতটা বাড়ছে,
নিউক্লিয়ার চার্জের জন্যে নিউক্লিয়ার চার্জটা তো বাড়ছে, তাহলে নিউক্লিয়ার চার্জের জন্য সাইজটা ঠিক ততটাই কমছে। তাহলে দুটো দুটো জিনিসই কী হচ্ছে, একইভাবে এফেক্টিভ হচ্ছে। তাই D5 ক্ষেত্রে দেখব কি আমি না, এদের ক্ষেত্রে এইখানে যখন থাকবে D5 এলিমেন্ট, এটা হচ্ছে এখানে D5, এখানে D5, তো এদের ক্ষেত্রে আমরা দেখব D5 এখানে ক্রোমিয়াম, তারপরে তার মানে কি এদের ক্ষেত্রে একটা ফিক্সড মানে অতটা বাড়ে না আবার কমেও না, একটা নির্দিষ্ট লেভেলে থাকে এদের অ্যাটমিক সাইজটা। মানে কি এটা যতটা ইলেকট্রন রিপালশনের জন্য যতটা সাইজ বাড়ছে, ঠিক নিউক্লিয়ার চার্জের জন্য সাইজটা ঠিক ততটাই কমছে। তাই এদের কী হবে, অ্যাটমিক সাইজটা একটা ফিক্সড লেভেলে থাকবে। তাই D5 D6 এদের ক্ষেত্রে কি হবে, একটা মানে এই অ্যাটমিক সাইজটা ফিক্সড থাকবে। তাহলে কীরকম পাবো, এটা D5, এটা D5 পাবো, এটা হচ্ছে D5 মানে এটা ক্রোমিয়াম, D4 যেটা এটা ম্যাঙ্গানিজ Mn, এইখানে পাবো কি D6 বলতে কি আয়রন। ঠিক আছে, দেখো এদের হচ্ছে কিন্তু অতটা বাড়ে না, এদের একটা নির্দিষ্ট লেভেলে থাকে Fe, কারণ এদের ওই দুটো জিনিসই কিন্তু একসঙ্গে কাজ করছে। এবার আমি দেখব কি এই লাস্টের যেটা আছে, তাহলে এই তিনটের আমি দেখলাম, এদের দেখলাম, এবারে যেটা আছে এগুলোর কী হবে, এগুলোর ক্ষেত্রে দেখব কি এক্সেপশনালভাবে হাই হচ্ছে, কিটা অ্যাটমিক সাইজটা কেন হচ্ছে সেটা দেখব। দেখো Fe পর্যন্ত আমাদের অলরেডি হয়ে গেছে, প্রথমে কমলো, তারপর ফিক্সড থাকলো, তারপর কি দেখবো না এক্সেপশনালি হাই হচ্ছে। কেন হচ্ছে না, আয়রনের পরে কি আছে না কোবাল্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে কোবাল্ট নিচ্ছি, কোবাল্ট মানে D7, দেখো D7 যখনই ঢুকে গেছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। দেখো ইলেকট্রন রিপালশন কিন্তু এখানে এফেক্টিভ হচ্ছে, মানে নাম্বার 1 এখানে মোর এফেক্টিভ দ্যান নাম্বার 2 নিউক্লিয়ার চার্জের থেকে। তার মানে নিউক্লিয়ার চার্জ বাড়লে আমরা জানি কি সাইজটা কম হয়, ইলেকট্রন রিপালশন বাড়লে কী হবে, সাইজ বেশি হয়। এখানে কি হচ্ছে, যেহেতু ইলেকট্রন অনেকগুলো চলে এসছে D7-এ, তাই নিউক্লিয়ার চার্জ বাড়ার দরুন যতটা সাইজ কমছে তার থেকে ইলেকট্রন রিপালশনের জন্য সাইজটা বেশি বাড়ছে। ঠিক আছে, তাই এখানে কি হচ্ছে, নাম্বার 1 যেটা মানে এই যে নাম্বার 1 যেটা ইলেকট্রন রিপালশন, এটা হচ্ছে কি হচ্ছে ডোমিনেট করছে, মানে এটা এফেক্টিভ হচ্ছে মোর। তাই এখানে দেখব কি কোবাল্টের ক্ষেত্রে দেখো আয়রনের এখানে ছিল সাইজ দেখবা বেড়ে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দেখব কোবাল্ট, একই রকমভাবে নিকেল, তারপরে কোবাল্ট নিকেল কোপার জিঙ্ক একই রকমভাবে বেড়ে যাবে। তাহলে যদি একটা গ্রাফিক্যাল প্লট করি, দেখতে পেয়েছো এরকমভাবে একটা গ্রাফ পাবো। সেটাকে যদি আমি দেখাই, এই যে এটা যেটা দেখতে পেয়েছি, দেখো এখানে ছিল স্ক্যান্ডেনিয়াম, এখানে টাইটানিয়াম, ঠিক আছে, এখানে স্ক্যান্ডেনিয়াম পেয়েছি, এখানে টাইটানিয়াম, ভ্যানাডিয়াম কমছে আস্তে আস্তে, তারপরে এখানে ফিক্সড একটা পাচ্ছি। হ্যাঁ, এখানে ফিক্সড পাচ্ছি কারণ কি না, এই ইলেকট্রন রিপালশনের জন্য যতটা সাইজ বাড়ার কথা, নিউক্লিয়ার চার্জ বাড়ছে বলে ততটাই সাইজ কমছে, তাই ফিক্সড থাকছে। এদের ক্ষেত্রে কি হচ্ছে, কোবাল্ট থেকে দেখো আস্তে আস্তে বাড়ছে, কোবাল্ট থেকে বাড়ছে, মানে এখানে কি হচ্ছে, ইলেকট্রন রিপালশনটা মোর এফেক্টিভ হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম তিনটের ক্ষেত্রে কি হলো না, কমলো, তারপরে ফিক্সড হবে অ্যান্ড দেন হাই। এটা হচ্ছে আমাদের গ্রাফ ফর ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে ইনক্রিজিং অ্যাটমিক সাইজ, অ্যাটমিক নাম্বার এদিকে বাড়ছে আর এদিকে আমরা রেডিয়াস দেখছি। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। এবার চলো, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ক্রিনিং। খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখানে ক্লিয়ার হবে। এরপরে যেটা দেখব সেটা খুব একটু ভালো করে শুনবে। স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কি স্ক্রিনিং এফেক্ট কি না শিল্ডিং এফেক্ট কি, এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো আমরা কি দেখব, এই স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্টটা নিয়ে এরপরে আমাদের আলোচনা করব। চলো, SCREE স্ক্রিনিং এফেক্ট। ঠিক আছে, তো স্ক্রিনিং এফেক্ট বলতে গেলে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পেনিট্রেশন এফেক্টটাকে আমি একটু বলে দিই। এগুলো হচ্ছে আয়োনাইজেশন এনার্জি যখন পড়বো,
আয়োনাইজেশন এনার্জিতে কি হয় না, এই পেনিট্রেশন এফেক্টটা একটা মানে যার উপরে আয়োনাইজেশন এনার্জিটা ডিপেন্ড করে, মানে পেনিট্রেশন এফেক্ট যত বেশি হবে আয়োনাইজেশন এনার্জির একটা ডিপেন্ডিং মানে নির্ভরতা আছে। তো সেটা আমি যখন ওই পরের ক্লাসে আয়োনাইজেশন এনার্জি বলবো তখন সেখানে ডিটেলসে বলবো। আপাতত এই স্ক্রিনিং এফেক্টটা পড়াতে গিয়ে আমি কেন পেনিট্রেশনটা বলছি, কারণ একটার সঙ্গে একটা রিলেটেড, ঠিক আছে। পেনিট্রেশন জিনিসটা কি, পেনিট্রেশন এফেক্ট, পেনিট্রেশন নামটা যেটা বাংলায় বলে কি ভেদন ক্ষমতা, ঠিক আছে। সেই পেনিট্রেশন এফেক্ট জিনিসটা কি বা ভেদন ক্ষমতা কি, দেখো ধরো এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস, ঠিক আছে, তার এর আউটার মোস্ট অরবিটালে এটাকে ধরছি আমি কি, ধরো 1s অরবিটাল আছে, ঠিক আছে। আমি ফার্স্ট এটা পেনিট্রেশন এফেক্ট বলছি, এখনও স্ক্রিনিং এফেক্ট বলিনি। চলো তারপরে কি, এখানে তার বাইরে এখানে কি আছে, এটা হচ্ছে 2s, কেমন। তাহলে এটা 1s আছে, এটা 2s আছে। এখন এখানে 2s, এইখানে যেটা 2s অরবিটাল আছে, এর তো একটা অরবিটাল আছে বলে এর একটা অরবিটাল ডেনসিটি কাজ করছে। দেখো এই জায়গাতে একটা অরবিটাল ডেনসিটি আছে, ঠিক আছে। আবার 2s এর হচ্ছে এখানে আছে, আর এর যে রেডিয়াসটা 1s এর রেডিয়াসটা কোথায়, এটা r1, আর এটা 2s এর কত r2। এবার কি করলাম আমি, এখনো ইলেকট্রন দিইনি, এবার কি করলাম আমি লিথিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়ামের ক্ষেত্রে কনসিডার করলাম। কি হয় না লিথিয়ামের ক্ষেত্রে কি করছি না 1s এতে এখানে একটা ইলেকট্রন আছে, আবার এখানে একটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন কনসিডার করলাম, ঠিক আছে। লিথিয়ামের ক্ষেত্রে কি হয়, আমরা তার মানে কি হচ্ছে ইলেকট্রন আমি এখানে ফিল করছি, ইলেকট্রন দিয়ে এখানে রাখছি। আচ্ছা 2s এতেও থাকবে, 2s এতেও দুটো ইলেকট্রন, আমি দুটো ইলেকট্রনই বসিয়ে দিলাম। লিথিয়ামের ক্ষেত্রে নয়, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়ামের ক্ষেত্রে 4টে, দুটো ইলেকট্রন দিয়ে দিলাম। এবার দেখো এবারে কি হচ্ছে, এখানে যে পজিটিভ চার্জ আছে এই পজিটিভ চার্জ এখানে ইলেকট্রন দিয়ে দিলাম বলে তার একটা অ্যাট্রাক্ট করবে ইলেকট্রনগুলোকে, নিজের দিকে টানবে। টানার দরুন কি হবে, এইখানে যেটা হবে নিজের দিকে যদি টানে তখন কি হবে, এইখানে এইটা হচ্ছে নিউ, মানে কি এই যে যেটা 1s ছিল সেটা এখানে চলে যাবে, এইটা 1s হয়ে যাবে। কারণ কি এ তখন নিজের দিকে এটাকে টানছে, এটাকে টানছে। যখনই আমি ইলেকট্রনটা দিয়ে দিলাম, এই ইলেকট্রনটা যখনই দিয়ে দিলাম, এই পজিটিভ চার্জটা কি হচ্ছে এই 1s অরবিটালটাকে নিজের দিকে টানছে, যার ফলে এখানে রেডিয়াসটা মানে এই 1s অরবিটালটা তখন কি হবে, ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে কি হবে, এখানে যেটা আর ছিল সেটা এখন এই r1টা কি হবে, এইটা হবে r1, বোঝা গেল। এইটা হলো কি না r1, কি জন্য এটা হলো না এখানে যখনই ইলেকট্রন দিয়ে দিলাম তখনই পজিটিভ চার্জ ইলেকট্রনগুলোকে টানার অ্যাট্রাকশনটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার ফলে কি হলো না এই অরবিটালটা আরও কাছে চলে এলো, ঠিক আছে। সেম এখানে যখন 2s এর তখন ইলেকট্রনটা ফিল করব তখন এও তখন কি হবে, আরও কাছে চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে r2 যেটা পাবো সেটাও এখন কি হবে, এটা r2 পাবো, বোঝা গেল, এটাও r2 পাবো, ঠিক আছে। তাহলে এখানে r1টা অবশ্যই বড় হবে r2 থেকে, r1 ড্যাশ, এটাকে যদি r1 ড্যাশ বলি, r1 ড্যাশ, আবার r2টা বেশি হবে r2 ড্যাশের থেকে, এটা হচ্ছে r2 ড্যাশ, ঠিক আছে। দেখো তাহলে কি হচ্ছে, এখন যদি এখানে ইলেকট্রন ক্লাউডগুলোকে আমি এখানে ধরি, ঠিক আছে, ইলেকট্রন ক্লাউড এখানে আছে বা যেটা অরবিটাল ডেনসিটি, আবার এরও এটা অরবিটাল ডেনসিটি। এখন দেখো এই যে অরবিটালটা মানে 2sটা এখন কি হয়েছে, ওর অরবিটাল ডেনসিটি এখান পর্যন্ত পৌঁছে গেছে, পৌঁছে গেছে। তার মানে আগে 1s যেখানে ছিল সেখানে কি হয়েছে 2sটা ঢুকে গেছে, তার মানে কি 2sটা পেনিট্রেট করেছে কাকে না 1sকে। এখানে আগে এটা হচ্ছে যে ইনিশিয়াল 1s এর যেখানে অবস্থান ছিল ওখানে আগে 1s ছিল, এটা ইনিশিয়াল। এখন এখানে যেটা আমি গ্রিন কালারে দিচ্ছি সেটা হচ্ছে এখন। তার মানে দেখো এখন 2s কি করেছে, এই জায়গায় চলে গেছে, এইখানে মানে এইখানে এসছে, এখানে আসার দরুন কি হয়েছে যে ওর অরবিটাল ইলেকট্রন ক্লাউডের ডেনসিটি বা যেটা হচ্ছে যে আমাদের যে সেল ডেনসিটি অরবিটাল ডেনসিটি সেটা তখন কি হয়েছে এই 1sকে পেনিট্রেট করেছে। এটাই হচ্ছে পেনিট্রেটিং এফেক্ট, ঠিক
ঠিক আছে, মানে একটা অরবাইটাল আরেকটা অরবাইটালকে পেনিট্রেট করলো, কী জন্য? যখন ইলেকট্রনটা আমরা ফিল করতাম অ্যাট্রাকশনের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে পেনিট্রেশন এফেক্ট। এবারে এইটা থেকেই কিন্তু শিল্ডিং এফেক্টটা আসছে, ওই জন্য আমি আগে পেনিট্রেশন এফেক্টটা বললাম। শিল্ডিং এফেক্টটা দেখো, এই যে এবারে আমি একটু ভালো করে দেখাচ্ছি। দেখো তার মানে কি হলো, এখানে পজিটিভ চার্জ হলো, এখানে 1s অরবিটালটা হয়ে গেল, এখানে দুটো ইলেকট্রন আছে। ঠিক আছে, এবারে এখানে আরও অরবিটাল আছে, এখানে আরও আছে, এরকম করে আছে আরও অরবিটাল। ঠিক আছে, এবারে দেখো এই যে ইলেকট্রনটা যখনই বসিয়ে দিলাম তখন কি হচ্ছে, ইলেকট্রনটাকে আরও ভালোভাবে অ্যাট্রাক্ট করার জন্য কি হচ্ছে, অরবিটালটা এই যে 1s অরবিটালটা আরও কাছে চলে গেল, ভালো করে আবরণ করে দিল। ঠিক আছে, যখন এটা করে দিল তখন কি হবে, যে আর যে অরবিটালগুলো আছে তখন কি হবে, তারা কি হবে, ঢাকা পড়ে যাবে। মানে ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, তো এটা নিউক্লিয়াস, তাহলে এটা টোটালটা নিউক্লিয়াস, এটা পজিটিভ চার্জ করছি আমি, এটা নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটার যে একটা অ্যাট্রাকশন, এটা 1s, আমি এস অরবিটাল দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা পি, এস, পি, ডি। ঠিক আছে, এখন পি এর মধ্যে পিতেও ইলেকট্রন আছে। আচ্ছা, পি এর থেকে যে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন, পি এর থেকে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন মানে এটা ধরো। ঠিক আছে, আর এখানে একটা তার মাঝে কে আছে, এইচটা কি করছে না, ওই নিউক্লিয়াসকে চারিদিক থেকে একটা আবরণের মতো সৃষ্টি করেছে। আবরণের মধ্যে সৃষ্টি করার ফলে কি হচ্ছে, আরও পরে যে পি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, এফ আছে, এদের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর মধ্যে কি হচ্ছে, এটা স্ক্রিনের মতো কাজ করছে, বাধা সৃষ্টি করছে। ঠিক আছে, স্ক্রিনের মতো কাজ করছে বা বাধা সৃষ্টি করছে, এটাই হচ্ছে কি স্ক্রিনিং এফেক্ট। তোমরা ওই দিক থেকে দেখছো, এখানে বোর্ডে দেখছো, আমি যদি মাঝখানে দাঁড়িয়ে যাই, আমি কী হবে, স্ক্রিনের মতো কাজ করব, মানে দেখতে পাবে না, পর্দা হয়ে যাব আমি। ঠিক আছে, আমাকে সরালে তবে দেখতে পাবে তো বোর্ডটা, আমাকে যদি আমি যদি সরে যাই তবেই বোর্ডটা দেখতে পাবে। মানে কি, এখানে কি হচ্ছে, এস অরবিটালটা হচ্ছে আমার মতো এখানে দাঁড়িয়ে আছে, তাহলে কি হচ্ছে, তোমরা এখানে কি বোর্ডটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ না, অ্যাট্রাকশন হচ্ছে না বোর্ডের আর তোমাদের মধ্যে, তাহলে সেখানে কি হচ্ছে, আমি সেখানে স্ক্রিন হিসেবে কাজ করছি। তাহলে এখানেও এসটা কিন্তু সেম, এসটা হচ্ছে পি এবং নিউক্লিয়াসের মধ্যে কি হচ্ছে না, স্ক্রিন হিসেবে কাজ করছে। আর এই যে স্ক্রিন হিসেবে কাজ করাটাকে, এটা কি আমরা কি বলবো, স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট। ঢাকা দিয়ে দিচ্ছে, অ্যাট্রাকশনটাকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই যে এবারে এটা কতটা কমালো। ঠিক আছে, যদি আমার এই বোর্ড এবং তোমাদের মধ্যে যদি আমি একটা পর্দা দিয়ে দিই, পর্দার মধ্যে দিয়ে হালকা হলেও দেখা যাবে, ট্রান্সপারেন্ট কিছু দিই, তাহলে হালকা হলেও দেখতে পাবে। কিন্তু যদি ট্রান্সপারেন্ট যদি সেটা না হয়, ঠিক আছে, অস্বচ্ছ হয়, তাহলে সেক্ষেত্রে যদি আমি দিয়ে দিই তাহলে দেখতে পাবে সেটা, বোর্ডটা কিছুতেই দেখতে পাবে না। কতটা দেখতে পাওয়া যাচ্ছে, পর্দার মধ্যে কতটা দেখতে পাচ্ছি বা কতটা পাচ্ছি না, এটাই হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট। এটাকে যখন আমরা মাপবো তখন সেটাই হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট। তাহলে স্ক্রিনিং কনস্ট্যান্টটা কি, স্ক্রিনিং কনস্ট্যান্ট যেটাকে সিগমা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, মানে কতটা স্ক্রিন হচ্ছে। ঠিক আছে, এবারে এই যে স্ক্রিনিং এফেক্ট, এটা যেটা বললাম, এটা দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে। কি কি দুটো জিনিসের উপর ডিপেন্ড করে বলতে কি, একটা হচ্ছে ইলেকট্রন নাম্বার, আর একটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে সেল নাম্বার। ঠিক আছে, ধরো ইলেকট্রন নাম্বার যত বাড়বে, ইলেকট্রন নাম্বার সেল নাম্বার যত বাড়ছে, সেল নাম্বার বলতে কি, এই যে যত সেল বাড়ছে, এদিকে সেল বাড়ছে, মানে আমরা ডাউন দ্য গ্রুপ, আমাদের কি হয়, সেল বাড়ে, তত কি হবে, আমরা কিন্তু যদি আমি এখানে 2, 3, 4 এরকম পর্দা দিয়ে দিই, তোমাদের মাঝে বোর্ডার মাঝে 2, 3, 4 করে পর্দা দিয়ে দিই, তাহলে কী হবে, দেখতে পাবে, আর দেখতেই পাবে না। তখন কি হবে, সিগমা কি হবে, সিগমা বাড়বে। ঠিক আছে, মানে স্ক্রিনিং কনস্ট্যান্ট বেশি হবে, যত সেল নাম্বার বাড়বে তত স্ক্রিনিং কনস্ট্যান্ট বেশি হবে, আর যত ইলেকট্রন নাম্বার বাড়বে, অ্যাট্রাকশন বেশি হবে, তত কী হবে, সিগমাটা কম হবে। কেমন, তাহলে ইলেকট্রন নাম্বার যত বাড়বে সিগমা কম হবে, আবার যত সেল নাম্বার বাড়বে তত
সেল যদি কনস্ট্যান্ট থাকে, এখানে যদি সেলটা কনস্ট্যান্ট থেকে যদি আমি ইলেকট্রন নাম্বার বেড়ে যায় তখন কী হবে, সিগমাটা কমে যাবে। আবার যদি সেল নাম্বারটা বাড়তে থাকে, এখানে যেটা বললাম যত সেল নাম্বার বাড়বে তত সিগমা বাড়বে। এবার 3 নম্বর হচ্ছে শেপ অফ অরবিটাল। দেখো অরবিটাল শেপের উপরে কীরকমভাবে ডিপেন্ড করে, ইলেকট্রন নাম্বারের উপরে বলেছি, সেল নাম্বারের উপরে বলেছি, একটা অরবিটাল শেপের উপরে কীভাবে ডিপেন্ড করছে। অরবিটাল শেপের উপরে কীভাবে ডিপেন্ড করছে, দেখো আমরা এস অরবিটাল আমরা কি জানি, এস অরবিটাল এরকম, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতি, ডাম্বেলের মতো, ঠিক আছে, এটা হচ্ছে পি। ডি এফ আরও ডিফিউজড, ডি হচ্ছে কি, ডি হচ্ছে আরও এরকমভাবে ডিফিউজড থাকে, ঠিক আছে। তাহলে এস পি ডি এরকমভাবে আস্তে 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 যত বাড়ছে এফ আরও ডিফিউজ থাকে। তাহলে এস অরবিটাল দেখো চারদিকে সমানভাবে আবরণের সৃষ্টি করছে, একটা নিউক্লিয়াসের চারদিকে সমানভাবে আবরণের সৃষ্টি করছে, যেক্ষেত্রে পি হচ্ছে ডাম্বেলের আকৃতির জন্য কি হচ্ছে, চারদিকে সমানভাবে আবরণটা সৃষ্টি করতে পারছে না। তাহলে এস যতটা স্পিন করবে পি ততটা করবে না, আবার ডি করবে না, ডি ওর থেকেও কম করবে, এফ আরও কম করবে। তার মানে শেপ অফ অরবিটাল বলতে পারি এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান, মানে শেপ অনুযায়ী স্ক্রিনিং এফেক্টটা কীভাবে ডিপেন্ড করছে, মানে এস এর সব থেকে স্ক্রিন বেশি হবে, পি এর সব থেকে তারপরে হবে, তারপরে ডি, তারপর এফ। বোঝা গেল? তার মানে কি এস এর শেপের জন্য স্ক্রিন বেশি করছে, দেন পি, দেন ডি, দেন এফ, ঠিক আছে। এই তিনটে হচ্ছে এখানে ফ্যাক্টর যেটা স্ক্রিনিং এফেক্টের উপর ডিপেন্ড করে, স্ক্রিনিং এফেক্টকে মানে স্ক্রিনিং এফেক্ট এদের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এবারে দেখো এই যে কতটা স্ক্রিন করছে, ঠিক আছে, এইটার জন্য দেখো আমাদের এখানে আমি কি বলেছি, এখানে এটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ, এখানে কি আছে, প্রোটন আছে, নিউক্লিয়াসের চার্জ, এখানে আমাদের অরবিটালগুলো আছে, ঠিক আছে। তাহলে এইখানে কি হলো না, ইলেকট্রনটা এখানে থাকার জন্য এইখানে এইটা এই অরবিটালের মাঝে যদি এস অরবিটাল থাকে, এখানে কি গার্ড দিচ্ছে বা স্ক্রিনের মতো কাজ করছে, সেটা কতটা গার্ড দিচ্ছে সেটাই আমি বললাম স্ক্রিনিং কনস্ট্যান্ট, যেটা হচ্ছে সিগমা, ঠিক আছে। এই সিগমাটা তার এই সিগমার জন্য কি হচ্ছে, এর যে মধ্যে যে অ্যাট্রাকশান, এই দুটোর মধ্যে যে অ্যাট্রাকশান, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে অ্যাট্রাকশান সেইটার মধ্যে একটা কতটা গার্ড করছে, স্ক্রিন করছে, সেটা হচ্ছে সিগমা। তার মানে অ্যাট্রাকশানটাই তো ছিল নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়াসের যে চার্জ এটাই তো নিউক্লিয়ার চার্জ, তাহলে নিউক্লিয়ার চার্জ হচ্ছে এটা হচ্ছে সিগমা, সেটা যদি আমার এখানে নিউক্লিয়ার চার্জ, এই নিউক্লিয়ার চার্জকে কী করছে, এফেক্ট করছে, সিগমাটা মানে সিগমাটা থাকার জন্য নিউক্লিয়ার চার্জ কমে যাচ্ছে, তাই সে কতটা কমছে সেটাকে যদি আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলি, তাহলে সেটা হচ্ছে যে আমাদের যে নিউক্লিয়ার চার্জ আছে সেখান থেকে যদি সিগমাটা বিয়োগ করে দিই সেটাই হয়ে যাবে এটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে। জেড স্টার ইজ ইকাল টু জেড মাইনাস সিগমা, ঠিক আছে। এবারে কি দেখো, এবারে খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, এবার যেটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ পেলাম, এবারে দেখো খুব একটা ইন্টারেস্টিং জিনিস, সিগমা আমরা বলেছি কি, সিগমা হচ্ছে কি, যেটা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট বা স্ক্রিনিং কনস্ট্যান্ট। যদি আমরা পিরিয়ড বরাবর দেখি, এটা কীরকমভাবে চেঞ্জ হবে, আর গ্রুপ বরাবর এটা কীরকমভাবে চেঞ্জ হবে, আর পিরিয়ড বরাবর দিকে কীরকমভাবে চেঞ্জ হবে স্ক্রিনিং কনস্ট্যান্টটা, সেটা আমরা দেখে নেব। এটা হচ্ছে কি গ্রুপ বরাবর, দেখবো গ্রুপ বরাবর কি হচ্ছে, অ্যালং দ্য গ্রুপ কি হয়, এটা নিজেরাই বলতে পারবে। গ্রুপ বরাবর কি হচ্ছে, গ্রুপ বরাবর সেল নম্বর বাড়ছে, এন এর নাম্বার বাড়ছে, সেল নম্বর বাড়ছে, মানে সেল নম্বর বাড়ছে মানে কি এন বাড়ছে, এন বাড়ছে তো, এন নম্বর বাড়ছে, বাড়লে কী হবে, সিগমা তত কী হবে, যত সেল বাড়বে সিগমা তত বেশি হবে, ঠিক আছে, যত সেল বাড়বে তত কী হবে, সিগমা বেশি হবে। আবার দেখো যত পিরিয়ড বরাবর আমরা যখন দেখব, অ্যালং দ্য পিরিয়ড
পিরিয়ড বরাবর দেখছি, পিরিয়ড বরাবর কি হচ্ছে আমাদের কি হচ্ছে ইলেকট্রন নাম্বার বাড়ছে, মানে এখানে স্ক্রিনিং এফেক্ট কম হবে। বোঝা গেছে? তাহলে দেখো স্ক্রিনিং এফেক্ট আমরা এদিকে যত যাব সেল বাড়ছে, আমি আগেই বললাম যে যদি পর্দা অনেকগুলো পর্দা দিই তাহলে কী হবে, স্ক্রিনটা বেশি হবে, স্ক্রিন বেশি করবে, তার মানে কি এখানে সিগমা বাড়বে, আর এদিকে যত যাব সিগমা কমবে এদিকে যত যাব। ঠিক আছে, এদিকে যত যাচ্ছি তত বাড়ছে, এদিকে যত যাব তত কী হবে, সিগমা বাড়বে, ওদিকে কমছে। ঠিক আছে, এবার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিভাবে পরিবর্তন হচ্ছে পিরিয়ড বরাবর গ্রুপ বরাবর, এটা যখন পেয়ে গেছি আমরা অলরেডি বলতে পারবো। দেখো এটা যখন পেয়ে গেছি আমরা যে কোনো কিছুই বলে দিতে পারবো। দেখো এখানে হচ্ছে জেড স্টার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি জেড মাইনাস সিগমা। ঠিক আছে, জেড মাইনাস সিগমা মানে কি, সিগমা যদি বেশি হয় মানে এদিকে যখন যাচ্ছি গ্রুপ ওয়াইজ কী হচ্ছে, সিগমা বাড়ছে, গ্রুপ ওয়াইজ সিগমা বাড়ছে, তো সিগমা বাড়ছে মানে কি সিগমা বেশি হচ্ছে, যত বেশি হবে জেড স্টার তত কম হবে, জেড স্টার কমে যাবে। তাহলে এদিকে সিগমা বাড়ছে মানে জেড স্টার কম হচ্ছে। ঠিক আছে, আবার পিরিয়ড বরাবর যখন দেখব, পিরিয়ড বরাবর কি হচ্ছে, পিরিয়ড বরাবর কি হবে, জেড স্টার ইজ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা। সিগমা মানে কি পিরিয়ড বরাবর সিগমাটা কি হয়, সিগমা কমে, এদিকে কি হয় সিগমা কমছে, এখানে লেখা আছে। তাহলে দেখো সিগমা কমছে, সিগমা কমছে মানে জেড স্টার বাড়ছে। ঠিক আছে, তাহলে এখানে জেড স্টার যেটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেটা বেশি হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এদিকে সিগমার কীরকম চেঞ্জ হচ্ছে বা তার রেসপেক্টে জেড স্টার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কীরকম চেঞ্জ হচ্ছে, আবার ওদিকে এই স্ক্রিনিং এফেক্ট কীরকম এবং তার রেসপেক্টে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কীরকম সেটা বুঝতে পেরেছি। এবার দেখো আমরা এখান থেকে অনেক প্রশ্ন আসবে অলরেডি। নিউক্লিয়ার চার্জ যদি বেশি হয়, দেখো সব জায়গায় একই জায়গায় শেষকালে সব একই জায়গাতেই চলে যাবে। নিউক্লিয়ার চার্জ দেখো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেশি হয় তখন কি হবে, নিউক্লিয়ার চার্জ বেশি মানে কি তত অ্যাটমিক সাইজ কি হবে, কমবে। তাই দেখো এদিক থেকে এদিকে যত যাব আমাদের কিন্তু সাইজ কমে, আমি আগেই বলেছি। আবার এদিকে যত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম হচ্ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম হচ্ছে মানে কি আমাদের নিউক্লিয়াসের যে চার্জ সেটা কম, মানে অ্যাট্রাকশন কম করছে, তার মানে কি সাইজ বাড়বে। দেখো এই সব এক জায়গাতেই এসে জড়ো হয়ে যাবে, এদিকে গেলে জেড স্টার বাড়ছে বলে সাইজ বাড়ছে, আবার এদিকে যত যাচ্ছে জেড স্টার কম হচ্ছে বলে সাইজ কম হচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল জেড স্টার আমরা এখান থেকে কী পেলাম, স্ক্রিনিং এফেক্ট পেলাম, এবং তার আগে আমি একটু পেনিট্রেশন এফেক্টটা বলে দিলাম। স্ক্রিনিং এফেক্ট পেয়েছি এবং তার রেসপেক্টে স্ক্রিনিং কনস্ট্যান্ট এবং তার সব জন্য অ্যাটমিক সাইজের কীরকম চেঞ্জ হচ্ছে সেটা আমরা ডিটেলসে পড়লাম। এবার এখান থেকে যদি আমি একটা কোশ্চেন দেখি, যেটা কোশ্চেনটা আসে বারবার, দেখো এখানে যে কোশ্চেন হচ্ছে যে কি অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে, অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের মধ্যে এই কোশ্চেনটা দেখা যায়, অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের মধ্যে এই যে গ্রুপ 13 বরাবর কি হয়, গ্রুপ বরাবর আমি কি পেলাম, একটা গ্রুপ বরাবর কি হয় না, গ্রুপ বরাবর জেড স্টার কম হয়, এফেক্টিভ জেড স্টার সিগমা বেশি হয়, সিগমা বলছে স্ক্রিনিং এফেক্টটা বাড়ে, স্ক্রিনিং এফেক্টটা বাড়ার জন্য কি হয় না এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি হয় কমে যায়, তার জন্য এবং সেল নাম্বারটাও যেহেতু বাড়ছে আস্তে নিচের দিকে যত নামছি তত কি হচ্ছে এদের কি সাইজ বাড়তে থাকবে, তার মানে বোরন টু ইন্ডিয়াম এগুলো কী হবে সাইজ আস্তে আস্তে বাড়বে। কিন্তু অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের ক্ষেত্রে দেখা যায় এদের সাইজটা প্রায় ইকুয়াল, গ্যালিয়ামের সাইজ তো বেশি হওয়ার কথা, কিন্তু তা না হয়ে দেখা যায় অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের যে সাইজ সেটা প্রায় ইকুয়াল। কেন, অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের সাইজ কি হয় ইকুয়াল হয়, কারণ কি বলতো, এই যে যেটা পড়ালাম সেটাই হচ্ছে কারণ আমরা যখন গ্যালিয়ামে দেখব, গ্যালিয়ামে কি আছে, এখানে ডি অরবিটাল অলরেডি এন্টার করে যাচ্ছে, এখান থেকে ডি অরবিটাল চলে আসছে, স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ডি অরবিটাল চলে আসছে। তাহলে দেখো এখানেও তো ডি অরবিটাল আছে, তাই তো। আর ডি অরবিটালের আমরা কি দেখেছি, ডি অরবিটালের কি আমরা যদি স্ক্রিনিং এফেক্ট যদি বলি,
স্ক্রিনিং এফেক্ট সব থেকে কম স্ক্রিন কে করতে পারে, সব থেকে স্ক্রিনিং এফেক্ট অরবিটালের মধ্যে কার বেশি, এস এর বেশি, দেন পি, দেন ডি, তাই তো? তাহলে ডি এর ডি অরবিটাল, এর গ্যালিয়ামের ডি অরবিটাল আছে, যার স্ক্রিনিং এফেক্ট কি কম, ডি অরবিটাল আছে যার স্ক্রিনিং এফেক্ট কি কম, লো, দেন এস এবং পি। তাহলে স্ক্রিন যদি কম করে তাহলে কি হবে, এফেক্টিভ অ্যাটমিক এই যে যেটা জেড স্টার কী হবে, বেশি হবে, জেড স্টার বেশি হবে, এফেক্টিভ যেটা নিউক্লিয়ার চার্জ সেটা বেশি হবে। সেই স্ক্রিন যদি কম করে, মানে আমার এখানে যদি পর্দা যদি কম দিই তাহলে তোমরা দেখতে পাবে অলরেডি বোর্ডটাকে, ঠিক আছে? স্ক্রিন যদি কম হয় তো অটোমেটিক্যালি জেড স্টার যেটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেটা বাড়লে কী হবে, অ্যাট্রাকশন বাড়বে এবং কী হবে, সাইজটা ছোট হবে। বোঝা গেল? তাহলে এই গ্যালিয়ামের যে পরিমাণ সাইজ হওয়ার কথা ছিল সেই পরিমাণ হলো না, তার থেকে ছোট হয়ে গেল। কারণ কি, ডি এর হচ্ছে স্ক্রিনিং এফেক্ট, লো স্ক্রিনিং এফেক্টের জন্য, ঠিক আছে? তাহলে যেটা যদি ছোট হয়ে যায় তাহলে নিয়ার অ্যালুমিনিয়ামের সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কি, মানে এই যে অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের যে অ্যানোমেলি একটা সাইজ আছে সেটা আমরা এই স্ক্রিনিং এফেক্ট দিয়ে এক্সপ্লেন করতে পারি। বোঝা গেল? এরপরে চলো, এরপর আরেকটা আছে সেটা যেটা আয়নিক রেডিয়াই, যেটা বলবো। কেমিস্ট্রি যদি অনেকেরই বলে যে জোর লাগে, আমাকেও সেদিনে একজন একটা স্টুডেন্ট বলেছিল যে কি বলছেন, কি মাথায় ঢুকছে না। ঢোকাবার মেনলি হচ্ছে যেটা ঢোকাবার চেষ্টা করতে হবে, তাই না? যেটা হচ্ছে যত কঠিন লাগছে সেটাকে যত বারবার দেখবে, বারবার পড়বে, সেটা তত মাথায় ঢুকবে। আদারওয়াইজ তুমি যদি মানে দূরে দেখে ওই যে এরকম করে উপর থেকে দেখলে, ওই দেখি উপরটা শক্ত খোলার মতো কঠিন লাগলো, ভিতরে গেলে না, তখন কি আর নারকেলের জল পাবে না, তাই না? যেতে হবে, যত দেখবে, যত ভয় করবে, তত ভয় করলে সেটা ভয়ই রয়ে যাবে। সে একটা গল্প আছে, দেখবে একটা মানে গার্ডেনে সন্ধে হয়ে গেছে, সেই সময় হয়তো দেখবে অনেকগুলো ছেলে, শুনে থাকবে তোমরা, অনেক ছেলে খেলাধুলা করছে, ঠিক আছে? তার মধ্যে দু ভাই গেছে খেলতে। কি হলো, এবারে সন্ধে হয়ে গেছে, ঠিক গোধূলির মতো। এই সময় পাশের যে একটা, খুব গ্রামের দিকে তো, সেই সময় কি হচ্ছে না, একটা প্রকাণ্ড দৈত্য বেরিয়ে এলো। দৈত্য বেরিয়ে এসে বলছে যে, মানে যত ছেলে ছিল, যত ছেলে খেলছিল, বাচ্চা ছেলেরা, তারা সবাই কী হলো, ভয়ে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার কি হলো, যে দু ভাই ছিল তার মধ্যে যে ছোট, সবাই ভয় খেয়ে গেছে। সে দৈত্যটা দেখে বলছে, দেখো একবারও কিন্তু ভয় খায়নি। সে দৈত্যটা দেখে বলছে, দৈত্যটা যখন ভয় দেখাচ্ছে, সবাই যখন ভয়ে ছুটাছুটি করছে, তখন সে তার দাদাকে বলছে যে, দাদা ওটা তো এত বড়, ওটা আমার যে গুলতি আছে সেই গুলতিতে তো অটোমেটিক্যালি এম হয়ে যাবে, মানে আমাকে আলাদা করে, আমি যখন আম পাড়ি, পাখি মারি, তখন ছোট সেই জিনিসটা, তাই না? সেটাকে এম করতে হলে, আমাকে টিপ করতে হলে খুব অ্যাটেনটিভ করতে হয়, মানে খুব অ্যাটেনশন নিয়ে করতে হয়। এই তো প্রকাণ্ড জিনিস, একে তো ইজিলি মেরে ফেলবো, খুব সহজেই মেরে ফেলবো। তাই তার সাহসটা দেখে সবাই, যখন ওখানে যতজন ছেলে ছিল সবাই কী করলো, হাতে গুলতি তুলে নিল, দিয়ে আস্তে আস্তে যখন সবাই গুলতি মারতে শুরু করলো, ওই প্রকাণ্ড দানবটা ভয় পেয়ে চলে গেল। তাহলে কি হলো, ওই যে সাহসটা তোমাদেরকেও সেটা দেখাতে হবে, তবেই তো কেমিস্ট্রি কিছুই না, তাই না? সাহসটা থাকলে, ওই যে গুলতি করে মারার সাহসটা দেখতে হবে, কি পজিটিভ অ্যাপ্রোচ ছিল, বুঝতে পারছো? ওই বাচ্চা ছেলেটার মধ্যেও অত পজিটিভ অ্যাপ্রোচ ছিল, তাই না? সেই তোমাদের মধ্যেও সেরকম অ্যাপ্রোচটা যদি থাকে, অটোমেটিক্যালি এই জিনিসগুলো কিছুই না। ভালো না লাগলে, একবার পড়লে ভালো লাগলো না, দুবার গেলে, আবার তিনবার শুনলে, বই পড়ো বা যেখানে ভিডিও দেখো, অটোমেটিক্যালি জিনিসটা ভালো লাগবে। চলো এরপরে দেখো, যেটা হচ্ছে আয়নিক রেডিয়াই। আয়নিক রেডিয়াই জিনিসটা কি? আয়নিক রেডিয়াই বলতে কি, আয়নিক নামটা শুনলেই বুঝতে পারছো, আয়নিক অন্য কিছু না। আয়নিক বলতে কি, আমাদের আয়ন কটা আছে? আয়নিক রেডিয়াই বলতে কি, আয়ন কটা আছে? ক্যাট আয়ন আর অ্যান আয়ন, ঠিক আছে? অ্যান আয়ন।
ঠিক আছে, ক্যাটায়ন আর অ্যানায়ন। তো এই যে ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন হচ্ছে কি পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ইলেকট্রন এটা হচ্ছে কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট, আমি এক্সাম্পল বলছি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এটা হচ্ছে কি ইলেকট্রন রিচ। ঠিক আছে, তো এই দুটোই তো আয়ন আছে আমাদের, তো এদের দুজনের সাইজ কীরকম হয় আমরা সেগুলো কনসিডার করবো। আমি জেনারেলি দেখো ক্যাটায়ন কী হয়, পজিটিভ চার্জ, ক্যাটায়ন পজিটিভ, পজিটিভ মানে কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট, সোডিয়াম প্লাস, Fe2 প্লাস, Fe3 প্লাস, সব ক্যাটায়ন, ক্যালসিয়াম Ca+2 ক্যাটায়ন। ঠিক আছে, তাহলে এদের কি হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে। ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে কি নিউক্লিয়ার চার্জ যেটা এফেক্ট করছে সেটা খুব স্ট্রংলি এফেক্ট করছে। কারণ কি আউটার মোস্ট অরবিটালে যদি মনে করো, আউটার মোস্ট অরবিটালে যদি এটা সোডিয়াম ধরি, সোডিয়ামের আউটার মোস্ট অরবিটালে একটা ইলেকট্রন ছিল। ঠিক আছে, তাহলে এখানে যে পজিটিভ চার্জটা এখানে যে যতটা এফেক্টিভ হচ্ছিল, তখন যদি আমি এই ইলেকট্রনটাকে কমিয়ে দিই, আমি এই ইলেকট্রনটাকে কমিয়ে দিলাম, তখন কী হবে এদের থেকে এদের এই যে এই আউটার মোস্ট অরবিটাল এখানে কী হবে বেশি এফেক্টিভ হবে। ঠিক আছে, মানে স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করলে কী হবে সাইজটা আরও কমে যাবে। তাই দেখতে পাবো না ক্যাটায়নের সাইজ অলওয়েজ, মানে অ্যানায়নের সাইজ অবশ্যই বড়, সেই রেসপেক্টে অ্যানায়নের সাইজ বড় হয় ক্যাটায়নের থেকে। আর যদি একই এলিমেন্টের ক্যাটায়ন বলি, মানে মনে করো এফি যদি না সোডিয়ামের বলি, সোডিয়ামের সাইজ, এটা সোডিয়াম তো, আর সোডিয়ামের ক্যাটায়ন হচ্ছে Na+। ঠিক আছে, Na সাইজ বড় Na+-এর থেকে, তাহলে ক্যাটায়নের সাইজ কি হয় ছোট হবে। কারণ কি এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন কম হচ্ছে, ইলেকট্রন চলে যাচ্ছে, তাই না, তবেই না প্লাস হচ্ছে। চলে যাওয়ার ফলে কী হচ্ছে, যেটা নিউক্লিয়ার চার্জ যেটা এফেক্ট করাচ্ছিল আগে, যেটা এফেক্ট করছিল এফেক্টিভ হচ্ছিল, এ আরও বেশি করে অ্যাট্রাক্ট করবে, তার জন্য কী হবে সাইজটা ছোটো হয়ে যাবে। তাই এই যে এখানে সোডিয়ামের যে সাইজ আর Na+-এর কিন্তু তার থেকে কম সাইজ হবে। সেম একই Fe2+ যদি বলি বড় হবে Fe3+-এর থেকে। ঠিক আছে, Fe3+-এর থেকে, কারণ কি 3+-এ ইলেকট্রন ডেফিসিয়েন্সি বেশি। ঠিক আছে, অ্যানায়নের ক্ষেত্রে কী হবে, ইলেকট্রন রিচ, যদি আমি ধরো O2- বলি, ঠিক আছে, আরও, তাহলে এটা হচ্ছে দুটো ইলেকট্রন আরও বেশি কিন্তু চলে এসেছে আউটার মোস্ট অরবিটালে। ঠিক আছে, দুটো ইলেকট্রন আরও বেশি চলে এসেছে, মানে কি ইলেকট্রন রিপালশন হবে, ইলেকট্রন রিপালশন হবে, মানে কি আরও সাইজটা বড় হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে যে প্রোটন নাম্বার যেটা আছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেটা আছে, সেটা অতটা বেশি এফেক্ট করতে পারবে না। কারণ কি ইলেকট্রন আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে না ইলেকট্রন রিপালশনের জন্য কী হচ্ছে সাইজটা লার্জ হচ্ছে, আগে যা ছিল তার থেকে বেশি হবে। তাই অ্যানায়নের সাইজ কিন্তু অবশ্যই বেশি হয় করসপন্ডিং এলিমেন্টের থেকে। বোঝা গেল, অ্যানায়নের সাইজ অবশ্যই বেশি হবে। ঠিক আছে, O2- এর সাইজ অবশ্যই বড়, যেহেতু ইলেকট্রন রিচ হচ্ছে দেন অক্সিজেনের থেকে। ঠিক আছে, তাহলে আমরা আয়নিক রেডিয়াই এবং আয়নের ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়নের কীরকম কী সাইজ চেঞ্জ হয় বা টোটাল যে কনসেপ্ট আর আইডিয়াস সব রিলেটেড, সেগুলো আমরা এই ভিডিওতে টোটালটা পেয়ে গেলাম। যদি কিছু কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করো, এবং আমাদের মেল আইডি আছে সেখানে মেল করবে, সেখানে রিপ্লাই দেওয়া হবে তোমাদেরকে। ঠিক আছে, তো পরের দিনে যেটা আমরা করব সেটা হচ্ছে আরও যে পিরিয়ডিক প্রপার্টিস যেগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে দেবো, মানে আয়নাইজেশন, পোটেনশিয়াল আয়নাইজেশন, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, এগুলো নেক্সট ভিডিওতে দেবো। আজকের জন্য এখানেই শেষ করি। থ্যাংক ইউ।